নিজের কিছু অভিজ্ঞতা, তার মানে হচ্ছে জাহের আলভীর কিছু নাটক দেখার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে পারি। তার নাটক প্রথমে ঈগল এই ব্যানার থেকেই প্রচারিত হয়। ঈগল টিম তারা এই জাহের আলভী সহ অন্যান্যদেরকে নিয়ে, যারা নতুন নতুন নায়ক নায়িকা, এদেরকে নিয়ে নাটক তৈরি করা শুরু করে। তখন যেটা দেখেছি যে খেটে খাওয়া মজুর, বিদেশে থাকা রেমিট্যান্স যোদ্ধা, রিক্সা চালক, অথবা বাবা মার ঘরের অবহেলিত একটি ছেলে যে বেকার, এইরকম ক্যারেক্টারগুলোতে তিনি বেশি অভিনয় করতেন এবং তিনি খুব ভালো অভিনয় করতেন, এখনও করেন। সেখানে বোঝাই যেত যে জাহের আলভী হয়তোবা সেই যে খেটে খাওয়া একটি মানুষ, বেকার মানুষ, অথবা প্রবাসে আছেন, বিয়ে করেননি, বাড়িতে টাকা পাঠান, সেই টাকা যারা পায় বাড়িতে তারা হয়তো ভালোভাবে দিন যাপন করছেন, কিন্তু জাহের আলভী অনেক কষ্ট করে টাকা পাঠাচ্ছেন, দেশে ফিরে এসে সেই টাকার ভাগও তিনি আর পান না। এইরকম কিছু অভিনয়ে তাকে খুব দক্ষতার সাথে কাজ করতে দেখা গেছে। এখন এই অভিনয়গুলো দেখে যে কেউ কিন্তু সেই অ্যাক্টর সম্পর্কে একটা ধারণা মনে পোষণ করেই রাখে যে নিশ্চয়ই বাস্তব জীবনেও হয়তো তিনি অমনটাই, অর্থাৎ পরিশ্রমী, এবং কাউকে ঠকান তো নাই, উল্টো তিনিই ঠকে যাচ্ছেন। তো এইরকম একটা ধারণা আমার মনের মধ্যে ছিল জাহের আলভীকে নিয়ে, যে তিনি একজন নিপাট ভদ্রলোক এবং পৌড় খাওয়া মানুষ, খুব সাধারণ সাদামাটা নাটক দিয়ে শুরু করে তিনি এখন এগিয়ে যাচ্ছেন, ভালো ভালো কিছু কাজ করছেন। সুতরাং তার মতো লোক যে চারিত্রিকভাবে খুব বেশি খারাপ হবে সেটা কখনোই মনে হয়নি। বরং মনে হয়েছে যে যেহেতু এ যুগের ছেলে, এ কালের ছেলে, এরা সাধারণত চারিত্রিকভাবে অতটা খারাপ হতে চায় না, কারণ তারা আসলে এগিয়ে যেতে চায় সামনে, কোনোভাবেই নিজেদেরকে ওই অন্যান্য যে আগের যুগের কিছু ধ্যান ধারণা আছে সেগুলো থেকে বেরিয়ে এসে তারা ভালো কিছু করতে চায়। সেই প্রজন্মটাই হচ্ছে এই জাহের আলভী। কিন্তু এই যে তার স্ত্রীর চলে যাওয়া, বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে প্রচণ্ড অভিমান থেকে, প্রচণ্ড ক্রোধ ক্ষোভ থেকে, যেটা তার ওয়াইফ আসলে সেইভাবে চলে যাওয়া ছাড়া হয়তো অন্য কোনো পথ খোলা আছে বলে তিনি ভাবেননি। তো এই হলো অবস্থা। আসলে জাহের আলভীর সাথে কো আর্টিস্ট যারা ছিলেন, মানে নারী সহ অভিনেত্রী অথবা অন্যান্য যারা কাজ করেছেন, তারাও কিন্তু জানিয়েছেন যে জাহের আলভীকে ওইরকম মনে হয়নি, কিন্তু ধীরে ধীরে তিনি আসলে খারাপ হয়ে যাচ্ছিলেন চারিত্রিক দিক থেকে, যার কারণে আমরা নানা কথাই শুনেছি। যেমন আমরা শুনেছি কিছু কো আর্টিস্টের কাছ থেকে, যেমন মানসী প্রকৃতি। এই যে মানসী প্রকৃতি, তিনি একজন সুঅভিনেত্রী, তিনিও তার সাথে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়িকা হিসেবে। তিনিও বলেছেন যে এই আলভীর চরিত্রটি খুব বেশি ভালো ছিল না, ধীরে ধীরে তিনি নারীদের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া এবং কো আর্টিস্টের প্রতি দুর্বল হয়ে পড়ে, বিশেষ করে তিথির সাথে যা করেছে তা তিনি চাক্ষুষ বলেছেন যে তিনি সেটা জানেন। এছাড়া রাভিনা নামে আরেকজন আছেন কো আর্টিস্ট, তিনিও তার সাথে কেন্দ্রীয় চরিত্রে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। তিনিও বলেছেন যে আলভী তার সাথে হয়তো কিছু করেননি, কিন্তু
তিনি যে ধীরে ধীরে একটা চারিত্রিক দিক থেকে বাজে জায়গায় চলে যাচ্ছিলেন তা তিনিও খেয়াল করেছেন বা তিনিও আন্দাজ করতে পেরেছেন। আসলে একটা কথা আছে, আমরা খ্যাতি হয়তো পাওয়ার জন্য চেষ্টা করি, দুর্বার চেষ্টা করি, এবং আমরা ভাবি যে আহা, আমার যদি খ্যাতি আসতো তাহলে আমি সেই খ্যাতিকে চমৎকারভাবে কাজে লাগাতাম। ওই যে আসিফ নজরুল যে উপদেষ্টা ছিলেন, তিনি বলেছিলেন না উপদেষ্টা হবার আগে অথবা অন্য সময়ে, যে কোনোদিন যদি আল্লাহ আমাকে সরকারে কাজ করার সুযোগ করে দেন, অর্থাৎ মন্ত্রী বানান, আমি যে কিভাবে কাজ করব, আমি নিজেকে যে কিভাবে বিলিয়ে দেব, তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। একেবারে সবটুকু বিলিয়ে দিয়ে রাত দিন খেটে আমি আমার দায়িত্ব পালন করব এবং দেখিয়ে দেব আসিফ নজরুল কি করতে পারে। সেই আসিফ নজরুলকে আমরা কিন্তু আইন বিচার এই ধরনের একটি উপদেষ্টা হিসেবে দেখলাম, কিন্তু সেখানে আমরা কিছুই পেলাম না। বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা ছিল আইন বিচার এবং সংসদ বিষয়ক ইস্যুগুলোতে, বরং আমরা তার কাছ থেকে শূন্য হাতে ফিরে এসেছি। একটা বিচারের রায় কার্যকর করা, কোনো কিছুই তিনি করতে পারেননি। উল্টো কেন যেন মনে হয়েছে ওই ফ্যাসিজমের পক্ষেই, ওই ফ্যাসিবাদ এর পক্ষেই, হাসিনার পক্ষেই, ফ্যাসিস্টের পক্ষেই তিনি কাজ করেছেন, যার কারণে ফলাফল তার দিক থেকে একেবারেই শূন্য ছিল। সেই সময়ই তো আসিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, আরও কত কিছু। এছাড়া জুলাইয়ের যে হত্যাকাণ্ড, সেটার বিচার, 17 বছরের বিভিন্ন যে বিচার কার্যগুলো ছিল, শাপলা চত্বর, পিলখানার ট্র্যাজেডি, সাগরণী হত্যা, তনু হত্যা, আরও কত কিছু, এই সব কিছুর দায়িত্ব কিন্তু তার উপর পড়েছিল। সে কিন্তু চাইলে পারত, কিন্তু সে করেনি। তো এই কথাটা কেন বললাম, যে মানুষ যখন খ্যাতি পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে, তখন সে মনে করে আহা, খ্যাতি যদি জীবনে পেতাম তাহলে সেই খ্যাতিটাকে আমি দারুণভাবে কাজে লাগাতাম, মানুষের কল্যাণে কাজে লাগাতাম, সুন্দর করে কথা বলতাম, মানুষের সাথে মিশতাম, ভালো ব্যবহার দিতাম, সবাইকে অটোগ্রাফ দিতাম, কাউকে আমি তাড়িয়ে দিতাম না, কারো সাথে মিসবিহেভ করতাম না, কাউকে আমি যে স্টার হয়েছি, নাম করেছি, সেই জন্য অহংকার দেখাতাম না, এবং আমার অর্থ সম্পদ থেকে অনেক সম্পদ অর্থই আমি ভালো কাজে বিতরণ করতাম। এরকম নানা চিন্তা কিন্তু মানুষ করে, কিন্তু যখন খ্যাতি পেয়ে যায় তখন সেই খ্যাতির যে ভার, খ্যাতির যে ওজন, খ্যাতির যে একটা দারুণ ব্যাপার আছে, সেই ব্যাপারটিকে তারা আর নিয়ন্ত্রণে রাখতে পারে না। তখন তারা বাঁধন হারা হয়ে যায়, নিয়ন্ত্রণহীন হয়ে যায়, চরিত্র ঠিক রাখতে পারে না, অর্থকড়ি ঠিকমতো ধরে রাখতে পারে না, ভালো কাজে ব্যয় করতে পারে না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, নারীদের সাথে খারাপ আচরণ করে, সংসারে বিতণ্ডা লাগায়, নিজের স্ত্রীকেও বাদ দেয়, নিজের স্ত্রী সন্তানকে সময় দেয় না, এবং এক পর্যায়ে কিন্তু এই যে ঘটনা ঘটল, ইকরা যে চলে গেলেন, ঠিক এইরকম ঘটনাই ঘটে। সেজন্য এখান থেকে সবারই লার্নিং আছে, তবে এটাও ঠিক লার্নিং তো আমাদের হচ্ছেই প্রতি মুহূর্তে। আমরা কতটা সেই লার্নিং নিজের মনে লালন এবং সেটা খেয়াল রেখে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, অর্থাৎ আমি যেন সঠিক থাকি, সেই লার্নিং থেকে জেনে বুঝে সঠিকটা যেন করি, সেটা আমরা আর করি না। বলে না যে ইতিহাসের বড় বিষয় হচ্ছে যে ইতিহাস থেকে মানুষ কেউ শিক্ষা নেয় না। এটা একটা বড় ঘটনা। ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। ইতিহাস জানে, পড়ে, বোঝে, কিন্তু কেউ শিক্ষা নেয় না। শিক্ষা নিলে তো আর সেই রকম নেগেটিভ ইতিহাস হয় না। যাই হোক, আসলে এখন আমরা যেটা দাবি করতে পারি সেটা হচ্ছে যে আপনি খ্যাতি অর্জন করুন, আপনার নাম সুনাম ছড়িয়ে পড়ুক, সে অভিনয়ের মাধ্যমে হোক, খেলাধুলায় হোক, অথবা গানে হোক, অথবা বিজনেসে হোক, যেভাবেই হোক,
আপনি সেটাকে ধরে রাখবেন আপনার সব দিক থেকে এবং কন্ট্রোলে রাখবেন। যদি রাখতে পারেন তাহলেই আপনি আসলে অনন্য মানুষ। একজন সাধারণ মানুষ যেভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে, আপনি মিডল ক্লাসে যখন যাচ্ছেন, আপনি যখন আপার ক্লাসে যাচ্ছেন, একবারে টপ ক্লাসে যাচ্ছেন, তখনও আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনাকে নিয়ন্ত্রণ করে আপনি আপনার যে দ্যুতি আছে, আলো আছে, সেটাকে ছড়িয়ে দিতে পারেন। আপনার ওজন আরও বাড়াতে পারেন, না কমিয়ে। সেখানেই আপনার অনন্য মানুষ হয়ে ওঠার স্বপ্নটি আসলে লুকিয়ে আছে এবং সফলতা সেখানেই লুকিয়ে আছে, সার্থকতা সেখানেই লুকিয়ে আছে। আমরা বলবো যে আমরা এখন যেটা চাই সরকারের কাছে, যে কষ্ট নিয়ে এই ইকরা চলে গেলেন এবং তার অর্থাৎ তাদের আলভি এবং ইকরার সন্তান রিজিক সে রয়ে গেল এবং তার জীবনটা যে কি এখন দুর্বিষহ হবে সে আমরা কল্পনা করলেই বুঝতে পারব। এর জন্য আইন সঠিকভাবে কাজ করবে এবং আইন অনুযায়ী সঠিক তদন্ত হয়ে এর বিচার হবে এবং সেই বিচার হবে দৃষ্টান্তমূলক। আমরা আসলে আশা করেই যাই, কিন্তু কখনো দৃষ্টান্তমূলক বিচার হয় না। ওই যে সৌদি আরবে আছে যে চুরি করলে ধরা পড়লে প্রমাণ হলে হাত কেটে দেওয়া হয়। তো একবার যদি কারো ধরুন একটা 10,000 টাকা দামের মোবাইল চুরি করার জন্য হাতটা বিচারের আওতায় এসে কাটা পড়ল, একটা হাতের দাম আর 10,000 টাকার মোবাইলের দাম এক হলো। এই যে দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত যখন মানুষ দেখবে তখন কিন্তু আর চুরি করার চিন্তা মাথায় আনবে না যে আমার একটা হাতের দাম কি কত দিয়ে হবে, কোটি কোটি টাকা দিলেই কি আমি হাতের যে দাম সেই মূল্য কি আমার এক হবে, সমান হবে? হবে না। সুতরাং সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তি যদি হতো তাহলে মানুষ কিন্তু অপরাধ করতে গেলে অনেকবার ভাবত, আর ভাবলে সে অপরাধ করতে পারত না। জাহের আলভি এবং তার যে পরকীয়া প্রেমিকা তিথি, এরা কতটা এই ইকরার চলে যাওয়ার পেছনে কাজ করেছে এবং তারা কতটা দোষী সেইগুলো বের করে এনে তদন্ত সাপেক্ষে সঠিক বিচারটি হোক এবং দৃষ্টান্তমূলক বিচার হোক, যার ফলে সমাজে যে ভালো দৃষ্টান্ত, অর্থাৎ অপরাধ করলে যে শাস্তি পেতে হয় সেই দৃষ্টান্ত স্থাপিত হলে ভালোর চর্চা বাড়বে আর অপরাধের চর্চা কমবে।